হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আর আজকে তাপমাত্রা যেহেতু বেশি থাকবে শুনেছি, সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান করে এখন করবো ঠাকুরের কাজ। খুব রোদ্দুর বেরোনোর আগে আমি কাজগুলো কমপ্লিট করে নিই। প্রথমে আমি মায়ের মন্দিরটাই মুছে নিচ্ছি, আর আমি চেঞ্জ করে করে মুছি। প্রথমে যদি একদিন হরির মন্দির মুছি, তারপরের দিন আবার মায়ের মন্দির, তারপরে ছোট মন্দির, এভাবেই মুছি প্রত্যেকটা দিন। আর যতদিন আমি ছিলাম না, মা মুছতো, না হয় বাবা এসেছিল বাড়ি, বাবা মুছতো, না হলে মাই বেশিরভাগ মন্দির ঠাকুরঘর সব পরিষ্কার করে নিত আর কি। তো আমি কিন্তু এগুলো খুব মিস করতাম। আর বাড়িতেও আমি আমার মোটামুটি ঠাকুরের কাজগুলো বেশিরভাগ দিনই আমি করে নিতাম। হ্যাঁ, যেদিনকার হয়তো কোনো অসুবিধা থাকতো সেদিনকার হাজব্যান্ড করে নিত, বা শাশুড়ি মা করে নিত, দেওর করে নিত, বাট বেশিরভাগটাই ঠাকুরের কাজগুলো আমি করতাম। আর সত্যি বলতে এটা একটা ভীষণই শান্তির জায়গা। আমার তো ভীষণ শান্তি হয় এই জায়গাতে এলে, মনের মধ্যে একেবারে শান্তি বিরাজ করে। তখন কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না, একদম ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, আমার মতো কার কার হয় এরকম আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্রত্যেক দিন সকালে উঠে এই কাজটা করতে কিন্তু খুবই ভালো লাগে আমার। সকালবেলায় একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এসে ঠাকুর ঘরের কাজ করা মানে একটা আলাদাই ব্যাপার। আর ঠাকুরের কাজ সবাই কিন্তু করতে পারেন। মায়ের মন্দির পরিষ্কার করতে করতে দেখলাম যে দিদা ফুল তুলে নিয়ে চলে এসেছে, তাই আমি ফুলগুলো ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে এক সাইড করে তুলে নিচ্ছি। তারপরে আমার মুছবো, কারণ ওটা যদি পরে ফুলটা ধুয়ে তুলি তখন আবার আমাকে একবার মুছতে হবে, সেই জন্য আমি আগে সাইড করে দিলাম, তারপরে আমি মুছছি। আর হ্যাঁ, আমার নাইটির সাইডে এই কাঁটাটা দেখে কেউ ভেবো না যে নাইটিটা ছিঁড়ে গেছে, ছেঁড়া নাইটি পরেই ঘুরছি, না না, এটা কিন্তু নাইটির ডিজাইন। আমাকে আমার শাশুড়ি মাই নাইটিটা দিয়েছিলেন, তাই আমি ছাড়তে পারিনি। আর গরমে সবথেকে বেশি কমফোর্টেবল আমার মনে হয় এই নাইটিতেই। তো এটা ঢিলে ঢালা আর খোলামেলা, তাই আমার মতো কিন্তু অনেক মেয়েরাই নাইটিতে কমফোর্টেবল ফিল করে। এই নাইটিটা আমার শাশুড়ি মা দিয়েছেন, এটা ভীষণই সফট আর এত ভালো, মানে কী বলবো, দেখতে গেঞ্জি গেঞ্জি টাইপের হলেও নাইটিটা কিন্তু ভীষণই সফট, আর পরেও খুব আরাম। ঠাকুরের কাজ করতে করতে নাইটির গল্প সত্যি ভাবা যায় না, হাস্যকর একটা ব্যাপার। যাই হোক, অনেক নাইটির গল্প হলো, এবার আমি তোমাদের ছোট করে বলি। আমাদের এই ঠাকুরের মন্দিরটা জানো তো, একটা সময় একেবারে মাটিরই ছিল। আর তখন কোনো পুরোহিত মশাই পুজো করতেই আসতেন না, আমার দাদুই পুজো করতেন। আর মাকে স্বপ্নাদোষের মাধ্যমে যেহেতু পেয়েছিলেন, তাই দাদু নিজের হাতেই মাকে পুজো করতেন, কোনো রকম পুরোহিত রাখেননি। তারপরে দাদু অনেক বড় একটা অসুখে পড়েছিলেন। অসুখে পড়ার পর থেকেই কিন্তু দাদু আর ঠিকমতো করে বসতেও পারতো না, মানে দাদু প্যারালাইজড হয়ে গেছিলেন। তারপর থেকেই কিন্তু এই পুরোহিত কাকুকে আমার পিসিমণি ঠিক করে দেয় বাড়িতে পুজো করার জন্য। আর কাকু পুজো করতে আসছেন প্রায় 18-19 বছর হয়ে গেছে, তখন আমি যথেষ্ট ছোট। আর প্রথম কাকু যখন আমাদের বাড়ি পুজো করতে আসতেন, বেশিরভাগই লাল গেরুয়া পোশাক পরে আসতেন, বড় বড় দাড়ি ছিল, তো ভীষণ কিন্তু কাকুকে ভয় পেতাম, দেখলেই লুকিয়ে যেতাম। আর সত্যি বলতে এই কাকু ভীষণই ভালো, এনার মতো পুরোহিত পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি কথা, এনার মতো পুরোহিত মশাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমাদের এখন গোটা গ্রামে বলতে গেলে, গ্রাম বা আশেপাশের গ্রামে, বেশ কিছু গ্রামে ইনিই পুজো করেন। অনেক নামডাকও রয়েছে এনার, ভীষণ ভালো পুজো করেন, আর ভীষণ ভালো একটা মানুষ, নির্মম মানুষ, সবথেকে বড় কথা। আমি মন্দির পরিষ্কার করে এখন চলে এসেছি হরি ঠাকুরের মন্দির পরিষ্কার করতে। আর দেখো, এই যে সাইডে একটা বাঁশ দেখা যাচ্ছে, এটা বাঁধা রয়েছে একটা কারণে। কী কারণে বাঁধা রয়েছে তোমরা কি কেউ জানো? হ্যাঁ, তোমাদের কিন্তু অনেক বাড়িতেই এরকম রয়েছে, যারা বিশেষ করে গ্রামের সাইডে থাকে তারা কিন্তু এটা জানবে। যেহেতু এটা চলছে মহা বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে আমাদের এদিকে কিন্তু 90% বাড়িতে হরি মন্দিরে যে তুলসী গাছ লাগানো থাকে, ওর মাথার উপরে একটা করে ছোট্ট ভাঁড় বাঁধা রয়েছে। আর যারা জানে না তারা অনেকেই বলে যে তুলসী গাছের মাথায় এরকম ভাঁড় বাঁধা কেন? আসলে এই মহা বৈশাখ মাসে তুলসী দেবীকে জল দিতে হয়, এই ভাঁড়টা দেওয়া থাকে। আর এই ভাঁড়টাতে জল দিলে ওর নিচে একটা ফুটো থাকে, তার মধ্যে খড়ও থাকে, সেই খড় দিয়ে চুইয়ে তুলসী গাছের মাথায় জলটা পড়তে থাকে। তো আমি পুরোটা না জানলেও আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেউ যদি এই সম্পর্কে জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে।
মন্দিরের কাজ, ঠাকুর বাসন ধোয়া সমস্ত কাজ ডান। এই যে ঠাকুর বাসনগুলো সুন্দর করে মন্দিরের ভেতরে রেখে দিয়েছি, ফুলগুলোও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখো সকাল সকাল তোমাদেরও আমি মায়ের মুখ দর্শন করিয়ে দিলাম। আজকে সারাটা দিন সবার ভীষণ ভীষণ ভালো কাটবে। প্রচণ্ড গরমে মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন ভীষণ ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। সকাল সকাল মায়ের মুখ দর্শন করা মানে অনেক বড় একটা পাওয়া, অনেক একটা বড় ব্যাপার। যাই হোক, আমার সকালবেলা কিন্তু মায়ের মুখ দর্শন করলে ভীষণ ভালো কাটে। তো মোটামুটি আমার সমস্ত কাজই কমপ্লিট, কিছু আর বাকি নেই। এখন গিয়ে টিফিনটা বানাবো আর ছেলেকে ঘুম থেকে তুলবো। ছেলে এখনও ঘুমাচ্ছিল, তো চলো যাই ওকে আগে ঘুম থেকে তুলি। আর ছেলেকে আজকে খাওয়ানোও হয়নি, এখন সবেমাত্র 7টা বাজে। একটু পরেই যা রোদ্দুর বেরোবে মানে তা ভেবেই আমার ভয় লাগছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো এখন থেকেই রোদ্দুরের শুধু তীব্রতাটা দেখো। এখন যদি এরকম রোদ্দুর বেরোয় তাহলে আর একটু পরে কি অবস্থা হবে। রোদ্দুর সবাইকেই লাগে, কিন্তু আমি রোজ তোমাদের বলে বলে মাথা খারাপ করে দিই। এখন থেকেই রোদ্দুরের বহর দেখেই একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে সত্যি বলতে এখানে তাপমাত্রাটা সত্যিই আজকে অনেকটাই বেশি থাকবে। আর সবাইকে সতর্কও করা হয়েছে আমাদের এখানে যে খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না বেরোয়। আর কালকে আমার এক পাশের বাড়ির বৌদি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। ছোট বৌদি, আমাদের খুবই কাছেরই একজন, খুবই অসুস্থ হয়ে পড়েছে। ওনাকে হসপিটালে ভর্তিও করা হয়েছে, তো ট্রিটমেন্ট চলছে। এখনও কীরকম আছে জানা যায়নি। দাদা একটু পরে বেরোবে, বেরোলে তারপরে জানা যাবে কীরকম আছে। মানে আমার যে ওই ভাইপো আসে চিন্টু, ওর ছোটো কাকিমা ভীষণই অসুস্থ হয়ে গেছে। এই গরমটা এত, তার উপরে খুব খারাপ লেগেছে আরেকটা সংবাদ শুনে যে কালকে একটা 26 বছরের ছেলে ট্রেনে করে কোথাও মেবি যাচ্ছিল, মাথা ঘুরে গেছিলো, তো মারা গেছে ছেলেটা একদম হিট স্ট্রোকে। তো এটা সত্যিই খুব খারাপ একটা ঘটনা, দুঃখজনক ঘটনা যে একটা 26 বছরের ছেলে হুট করে এভাবে মারা গেছে। এমনকি কেউ বুঝতেও পর্যন্ত পারেনি। ট্রেনের মধ্যে ঝিমুচ্ছিল, তো সবাই ভাবছে এমনি গরমে ঝিমুচ্ছিল, কিন্তু এইভাবে মারা যাবে কেউ বুঝতে পারেনি। তো যাই হোক, রোদ্দুরে বেশি বেরোবো না। মা এখনও আসেনি, মা চলে এলে আর বেরোনোর কোনো সিস্টেমই নেই। তো চলো এখন আমি একটু যাবো, গাছে লেবু আছে কিনা দেখতে, কারণ লেবু প্রায় শেষ হয়ে আসছে। আর একটাই আছে যেটা আমার দুপুরবেলাতেই শেষ হয়ে যাবে। চলো লেবু তুলে আনি। এই দেখো কত লেবু হয়েছে, কিন্তু দুঃখ যে একটাও বড় হয়নি। আমার দুর্ভাগ্য যে একটাও লেবু বড় হয়নি। ওই লেবুটা তো পেকে গেছে নাকি। আর তোমরা হয়তো ভাবো যে এগুলো কি, বাঁশবন কেন এদিকে। আসলে গ্রামের দিকে বেশিরভাগই কিন্তু এরকম বাঁশবাগান থাকে, প্রচুর গাছপালা থাকে, মানে চারিদিকটা একদম কিন্তু সবুজে সবুজে ঘেরাই থাকে। শহরের থেকে এখানে মানে কি বলবো, গাছপালা শহরে তো নেই বললেই চলে, এখানে প্রচুর গাছপালা, প্রচুর। মোটামুটি একদম ফ্রেশ হাওয়াটা পাওয়া যায় এখানে, প্রাণ খুলে নিঃশ্বাসটা নেওয়া যায়, এটাই হচ্ছে কথা। আর সত্যি বলতে গ্রাম আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার শহরে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমার শহর খুব একটা ভালো লাগে না। আমার গ্রাম প্রচুর প্রচুর ভালো লাগে। গ্রামে এই যে খোলামেলা চারিদিকে, এত ভালো মিষ্টি ওয়েদার, সকাল হলে পাখির ডাক, তারপরে তোমার এত চারিদিকে গাছপালা, চারিদিক সবুজে সবুজ, মনে হয় যেন একদম প্রাণ ভরে এখানে আমি নিঃশ্বাস নিতে পারি। আর ওখানে গেলে মনে হয় যেন প্রথম প্রথম আমার এখন হয় না, আগে আগে মনে হতো যে দম যেন আটকে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, এরকম একটা মনে হতো। প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর বিল্ডিং, বিল্ডিংয়ের ওপর বিল্ডিং, মানে কী বলবো, এরকম গাছপালা, এরকম পরিবেশ, এরকম মানুষের কোলাহল কিছু শোনা যায় না। শুধু ফ্ল্যাটের ওপর ফ্ল্যাট, তারপরে বিল্ডিংয়ের ওপর বিল্ডিং, নানা রকম কমপ্লেক্স, মানে দেখলে চোখ অতটা শান্ত হয় না। কিন্তু গ্রামে এলে এই গাছপালা, ঘরবাড়ি দেখলে একদম চোখ শান্ত হয়ে যায়। গ্রামে যতই বড় বড় বাড়ি থাকুক না কেন, এখনও যে একটা গ্রাম্য পরিবেশ, গ্রাম্য ওয়েদার টোটালি কিন্তু আলাদা। সেটা যারা গ্রামে থাকো তারা প্রত্যেকেই কিন্তু জানো। আর যারা যারা গ্রামে থাকো আমার মতো, তারা কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখন আপাতত গ্রামে আছি, আমাকে আবার চলে যেতে হবে শ্বশুরবাড়ি, তখন আবার শহরে হয়ে যাব।
যাই হোক, এখন আপাতত আছি যখন, আর আমি আসি বেশিরভাগটাই কারণ আমার গ্রাম এত ভালো লাগে। আর আমার ছেলেও ছোটোর থেকে এখানে মানুষ হয়েছে, ওরও ভীষণ ভালো লাগে এই গাছপালা, এদের মাঝখানেও খেলতেও কিন্তু ভীষণ ভালোবাসে। আমার গলাটা না কিছুতেই ঠিক হচ্ছে না, সেই কবে থেকে গলা বসে রয়েছে, এখনও গলা ঠিক হওয়ার নামগন্ধ নেই। তো চলো এখন কি রান্না হবে দেখা যাক। আর এই যে এটা দেখছো, এটা অনেক পুরানো রান্নাঘর, আমাদের কিন্তু আলাদা রান্নাঘর রয়েছে, ঘরের ভেতরে রয়েছে, পেছনেও রয়েছে আলাদা রান্নাঘর। এখানে টুকটাক রান্না হয়, আর ভোগটাই বেশি রান্না হয় এই জায়গাতে। আর নিরামিষ রান্না প্রচুর পরিমাণে এখানে হয়। এখানটায় মাটি দেওয়া আছে, মানে নিচটা মেঝেটা মাটি, কি ঠান্ডা বোঝাতে পারবো না তোমাদের কতটা ঠান্ডা। আর তোমাদের মনেই হতে পারে এরকম, কিন্তু বিশ্বাস করো আমার মা সবসময় প্রচুর পরিষ্কার রাখে, একটু নোংরা করে রাখে না। আর প্রচণ্ড কাঠ এটা ওটা, মানে বাড়ির যত খুচখাচ পুরানো আসবাবপত্র সব এখানেই আপাতত রাখা হয়। আর বাড়ির ভিতরে পেছন দিকেও কিন্তু একটা স্টোর রুম রয়েছে, তো এখানে মোটামুটি আপাতত সব রাখা হয়। বাইরে হাতের কাছে টুক করে পাওয়া যায় বাইরে বেরোলেই, সেই জন্য। প্রথমে এটা দেখলে কেউ বলতেই পারবে না যে এটা কি, ভালো করে দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে। দেখো যে এটা লেবু লেবু সাইজ যে এরম হয় আমি প্রথম দেখলাম, আর কীরকম একটা দেখতে। যাই হোক, যেরমই দেখতে হোক, কতটা রস আছে দেখতে হবে। আর আমাদের কাছে পাতিলেবুতে প্রচুর প্রচুর রস হয়, জানি না এটা অনেকটাই ছোটো, এর মধ্যে এতটুকু রস আছে কিনা। আর ওগুলো তো এখনও বাড়েইনি, ছোটো ছোটো একটু জল পড়লে তারপরে হয়তো বাড়বে। তো এটাকে আমি কেটে দেখবো যে এর মধ্যে সত্যি এতটুকু রস আছে কিনা। এই দেখো কেটেছি, এটার মধ্যে কিন্তু এখনও রসই হয়নি, একদম ছোট্ট সবে মাত্র রোদ্দুরেই এরকম পেকে পেকে গেছে। যাই হোক চলো, এবার মাকে একটু রান্নার জোগাড় করে দিই। এই যে আমি নিয়ে চলে এসেছি আমার সকালের টিফিন, আর আমার সকালের টিফিনে রোজ এটাই থাকে, কেলগস। তো আমি কেলগসটা প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি তো ভীষণ লক্ষ্মী, কোনো কিছু নেবো শাড়িটা পরবে না তা কী করে হয়, একটু পরেও গেছিলো, যাই হোক তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ, দেখো আবার ফেললাম, দুধটাও অল্প ফেলে দিলাম। আর দুধের মধ্যে আমি প্রচুর জল দিয়েছি, কারণ আমি একদম পিওর দুধটা খেতেই পারবো না, খেতে পারি না, গ্যাস অ্যাসিড হয়ে যায় সেই জন্য। তো এবার ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর খেজুরও নিয়েছি আমি। তো চলো, আমার টিফিন তো হয়ে গেছে রেডি, এবার আমি খেয়ে নেবো ঝটপট করে টিফিনটা। আর মাকেও আজকে জিজ্ঞেস করেছিলাম, মা বলে যে হ্যাঁ ঠিক আছে আমাকেও বানিয়ে দে, আমিও খাবো। আর অল্প একটু ওপর থেকে আমি হানি দিয়ে দিচ্ছি, হানিটা দিলে না একটু টেস্টটা ভালো লাগে। তো যাই হোক রেডি, এবার চলো আমি এটা ঝটপট করে খেয়ে নিই। খাওয়ার পরে এখনও অনেক কাজ রয়েছে, তারপরে সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। কালকে রাতেই গ্যাসটা শেষ হয়ে গেছিলো, একটা গ্যাস রয়েছে কিন্তু তবু আরেকটা এক্সট্রা করে গ্যাস আগেই তোলা থাকে। তো কাকু তাই এখন গ্যাসটা দিতে চলে এসছে। আর কাকুকে আমি বলছি যে এত রোদ্দুরে তুমি কেন বেরিয়েছো, বিকেলবেলায় বেরোতে পারতে। আমাকে বললাম ঘরে এসে বসতে, কিন্তু উনি দাঁড়িয়েই রয়েছেন। মা এখন গেছে জল আনতে ওনার জন্য। এই রান্না কমপ্লিট হতেই সবার জন্য ভাত বেড়েছে, সঙ্গে আমারটাও নিয়ে এসেছে। আমাকে বলছে যে 3 দিন তোকে ভাত খেতেই হবে, যদি না খাস সেভাবে শুকিয়ে শুকিয়ে মারা যাবি, তোকে আর রোগা হতে হবে না। এরা না সত্যি আমাকে মানে রোগাই হতে দিচ্ছে না, এরা চাইছে শুধু ভাত খা আর খা, খেয়েই যা। যাই হোক মায়ের কথা ফেলতেই পারিনি, তাই অল্প এখান থেকে খাবো, বাকিটা মাকে দেবো। ঘুম থেকে উঠেও দেখো পুরো ঘামছে একদম দরদর করে। আর বাবা কালকে গাছে জল দিয়ে গেছিলো, আজকে মর্নিংয়ে বাবা চলে গেছে ডিউটি, গাছে জল দিয়ে গেছিলো, তবুও গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আর পাম্প চালিয়ে জল দেবো না, একদম পুকুর থেকে বালতি করে কয়েক বালতি জল তুলে তুলে গাছগুলোতে দিই, একদম ঝলসে গেছে। আর আমি প্রচণ্ড ঘামছি আজকে, একটু বেশি যেন ঘামছি। তো একটু পরে আবার স্নান করবো, চলো এখন আগে গাছগুলোতে আমি জল দিয়ে নিই। গাছে জলই দিচ্ছিলাম, তারপরে দাদা আমাকে ডাকলো, বললো বোন ঘরে আয়। তো ঘরে এসে দেখলাম ওরা সবাই মিলে এই যে কোল্ড ড্রিঙ্কস তুলতে ব্যস্ত। দাদা অনেক কোল্ড ড্রিঙ্কস আনিয়েছে সব অর্ডার করিয়ে, তো এখন কোল্ড ড্রিঙ্কসগুলো কীভাবে রাখবে বুঝতে পারছিল না, তাই আমাকে ডেকেছে। আমি ডেকে তো কিছু করছি না, ওই মোবাইল নিয়ে ওদের ভিডিওই করে যাচ্ছি। গরমের সময় প্রচুর কোল্ড ড্রিঙ্কস লাগে, কারণ বাড়িতে মাঝে মধ্যেই খুব লোকজন আসে, তারপরে দাদার কাছে তো কাজের জন্য লোকজন আসে, তো তাদেরও এই গরমে একটু কোল্ড ড্রিঙ্কস না দিলেই নয়। যাই হোক চলো, এখন আমি গিয়ে আগে গাছে জল দেওয়াটা কমপ্লিট করি। আমাদের রাতের রান্না হচ্ছে পটল আলু ঝিঙে দিয়ে তরকারি, রুটি ভাত, এখানে ডাল হচ্ছে, ডাল সেদ্ধ আলু মাখা, আর আমার তো ওটস হবে। সবজিগুলো সব সেদ্ধ করেই রেখেছি, ওটস বানাবো পরে। আমার মা গরম একদম ঘেয়ে নিয়ে রান্না করছে। এই যে আমার সব সবজি দিয়ে রাতে ডিনার, ওটস
জলে এটাই আমার রাতের ডিনার। আর মা শুধু বলছে এইসব খা, খেয়ে শুকনো দেখবি একসময় প্যাকাটি হয়ে গেছিস। মা যতই আমাকে বকা দিক, রোগা তো আমাকে হতেই হবে আরও। তো সেই জন্য আমি ওটসটা খাবো, আর ওটসটা কিন্তু বানিয়েছি টেস্টি করে। মা খাচ্ছে না তাই বুঝতেও পারছে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।